হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন। এই পর্বে আমি তোমাদেরকে তোমাদের বইয়ের 10ম অধ্যায় অর্থাৎ আর্থিক বিবরণীর যে নৈবিত্তিকগুলো আছে সেগুলো সলভ করে দেখাবো। এই অধ্যায় নিয়ে তোমাদের অনেকের অনেক রকম ভয়ভীতি কাজ করে, অনেকের না, মোটামুটি সবারই। তো আমি চেষ্টা করব একদম সহজভাবে নৈবিত্তিকগুলো বোঝানোর জন্য। তোমরা একটু মনোযোগ দিয়ে এই নৈবিত্তিকগুলো দেখবে, এটা অনুরোধ থাকলো। তো চলো আমরা শুরু করি। 1 নম্বরে বলা আছে, বিশদ আয় বিবরণীর প্রথম ধাপের ফলাফল কোনটি? বিশদ আয় বিবরণীতে আমরা কি করি? প্রথমে হচ্ছে আমরা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করি। তাহলে প্রথম ধাপের ফলাফলটা হচ্ছে মোট লাভ বা ক্ষতি বা মুনাফা বা যেটাই বলো কেন। তাহলে নিট বিক্রয়, নিট ক্রয়, বিক্রিত পণ্য এগুলো হবে না। গ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। 2 নম্বরে বলা আছে, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে কোনটি বিয়োগ করা হয়? বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র আমরা জানি, এটা কি? প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় আর প্রত্যক্ষ খরচগুলো যোগ দিয়ে বাদ দিতে হয় সমাপনী মজুদ পণ্য। তাহলে বাদ কোনটা? সমাপনী মজুদ পণ্য। অপশনে খতে আছে, দাগিয়ে দিলাম। 3 নাম্বারটা হলো পরিচালন আয়। আচ্ছা, পরিচালন আয় এখানে কোনটা সেটা জানতে চাওয়া হয়েছে। আসবাবপত্র বিক্রয়, এটা সম্পদ বিক্রি করছে, এটা পরিচালন আয় না। পণ্য বিক্রয় পরিচালন আয়, সেবায় দুটোটাই পরিচালন আয়। তাহলে 2 আর 3 হচ্ছে উত্তর। নিচের কোনটি সঠিক? গ নাম্বারটা। 4 নম্বরে বলা আছে, নিচের কোনটি সঠিক? মুনাফা মূলধনের অংশ না, ধরা যায় আমরা দেখি পয়েরটা দেখি, অনেক বেশি 100% যুক্তিযুক্ত না এটা। পয়েরটা, মুনাফা মূলধনের হ্রাস ঘটায় না, মুনাফা তো বৃদ্ধি ঘটায়। মূলধন শুধুই মুনাফা থেকে আসে না, মূলধন তো মুনাফা কেন, মালিক যা কিছু নিয়ে আসে মানে অতিরিক্ত মূলধন বা যেটা নিয়ে ব্যবসা শুরু করে ওগুলোর থেকেও মূলধন হয়, এটাও হবে না। মুনাফা মূলধনের বৃদ্ধি ঘটে, একটু আগেই বললাম। তাহলে ঘ নাম্বারটা হচ্ছে সঠিক। মুনাফা মূলধনের অংশ, এটা থেকে ঘ নাম্বারটা বেশি যুক্তিযুক্ত। তাহলে আমরা 4-এর উত্তর দিব ঘ নাম্বার। 5 নম্বরে কি চাওয়া হয়েছে? বলা হয়েছে যে মোট মুনাফা হলো, এখন এটার তো মোট মুনাফার অপশনগুলো আমি পড়বো, তার আগে একটু সূত্রটা দেখে নিই। মোট মুনাফা আমরা কিভাবে বের করি হচ্ছে বিক্রয়, নিট বিক্রয়, আসলে নিট বিক্রয় থেকে বাদ দেই বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এটা বাদ দেওয়ার পরে আমি যেটা পাই সেটা হচ্ছে মোট মুনাফা বা ক্ষতি। এখন এইটার মধ্যে পরে কোথায় দেখি, নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। এই যে আমাদের খ নাম্বারই দেওয়া আছে, নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে ক্ষয় হচ্ছে গিয়ে সঠিক উত্তর। 6-এ বলা আছে, অন্যান্য আয়ের অন্তর্ভুক্ত হলো। আচ্ছা, অন্যান্য আয় এখানে কোনটা? বিনিয়োগের সুদ। হ্যাঁ, এটা অন্যান্য আয়। বিক্রয় অন্যান্য আয় না, বিক্রয় একদম সবার প্রথমেই দরকার হয়। আচ্ছা, তারপরে হচ্ছে প্রাপ্ত বাট্টা অন্যান্য। তাহলে 1 আর 3 কোন অপশনে আছে? 2-এ, মানে খতে। 6-এর খ হচ্ছে অ্যান্সার। তারপরে সাথে কি বলা হয়েছে? বলা আছে বিক্রয় 18,000 টাকা, প্রারম্ভিক মজুদ 2,500 টাকা, সমাপনী মজুদ 1,700 টাকা, ক্রয় 13,400 টাকা এবং ক্রয় পরিবহন 700 টাকা হলে বিক্রিত পণ্যের ব্যয় কত? আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা নিশ্চয় মনে আছে। কি করতে হয়? প্রারম্ভিক মজুদের সাথে তোমার নিট ক্রয় যোগ করতে হয় এবং সমাপনী মজুদ পণ্য মাইনাস করতে হয়। তাহলে একটু করি। প্রারম্ভিক মজুদ আছে এখানে 2,500 টাকা, লিখি 2,500। এটার সাথে নিট ক্রয়, অর্থাৎ এখানে ক্রয় আছে 13,400 আর ক্রয় পরিবহন আছে 700 টাকা। এই টোটাল মিলায় হচ্ছে নিট ক্রয়, এই দুইটা মিলায়, যাই হোক। আর এটার সাথে আর কোনো আনুষঙ্গিক খরচ নেই, তাহলে যোগ না। এখন তাহলে মাইনাস করব। কি মাইনাস করব? সমাপনী মজুদ পণ্য 1,700 টাকা। এখন এই অনুসারে তোমরা যদি ক্যালকুলেশন করে দাও তাহলে যেটা পাবে সেটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তো এটা ক্যালকুলেশন করলে বের হবে 14,900 টাকা। তাহলে 7-এর উত্তর হবে খ, 14,900। 8 নম্বরে চাওয়া হয়েছে অবচয় হলো, মানে লাইনটা পুরোটা শেষ করতে হবে। তাহলে অবচয় হলে স্থায়ী সম্পত্তির ক্রয়কৃত মূল্য না, পুরাতন স্থায়ী সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ না, সেটাও না। অবচয় হলো ব্যবহারের ফলে স্থায়ী সম্পত্তির যে অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে সেটা। আর পরেরটা বলা আছে পুরাতন স্থায়ী, এটার দরকার নেই। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে গ। অবচয় মানে হচ্ছে ব্যবহারের ফলে কোনো সম্পদের যে অংশটা ক্ষয় হয়ে যায় সেই অংশটাই হচ্ছে অবচয়। আচ্ছা, তারপরে 9-এ বলা আছে সম্ভাব্য কুঋণ সঞ্চিতি রাখা হয় যখন। আচ্ছা, এটা একটু বলি, কুঋণ মানে কি? কুঋণ মানে হচ্ছে আমি দেনাদারের কাছ থেকে টাকা পাওয়ার কথা ছিল কিন্তু সে আর টাকা দিবে না, আমি একদম নিশ্চিত সে টাকাটা দিবেই না, তখন আমরা কুঋণ রাখি। আর যখন আমি একটু কনফিউশনে থাকি যে টাকাটা পাবো কি পাবো না, তখন আমরা যেটা রাখি সেটা হচ্ছে সম্ভাব্য কুঋণ সঞ্চিতি। তাহলে আমরা এখন অপশন পড়ি, দেনাদার দেউলিয়া হয়ে যায়। দেউলিয়া হয়ে যায় মানে তো টাকা পাবোই না, তাহলে এটা কুঋণ সঞ্চিতি না। দেনাদারকে খুঁজে পাওয়া যায় না, এটা মানে পাবোই না, এটা কুঋণ।
দেনাদারের নিকট প্রাপ্ত অর্থ নিশ্চিত পাওয়া যাবে না, নিশ্চিত হয়ে গেলে তো এটা কুরিন সঞ্চিতি না। ঘতে বলছে দেনাদারের নিকট প্রাপ্য অর্থ আদায় নাও হতে পারে, তাহলে নাও হতে পারে তাহলে কি বুঝাইছে যে পেতেও পারে আবার নাও পেতে পারে, তাহলে এটা একটা সম্ভাবনা আছে, তাহলে এটা সম্ভাব্য কুরিন সঞ্চিতি হিসাবে এটাকে ধরা যায়। 10 নম্বরে বলা আছে যদি মোট মুনাফা 70,000 টাকা, পরিচালন ব্যয় 35,000 টাকা, অন্যান্য আয় 15,000 টাকা হয় তবে নিট মুনাফা কত হবে। এখন নিট মুনাফার কিভাবে বের করে দেখি একটু সূত্রটা। মোট মুনাফা অর্থাৎ 70,000 টাকা, মোট মুনাফা থেকে কি করতে হয় পরিচালন ব্যয় মাইনাস করতে হবে, তাহলে হচ্ছে 35,000 টাকা, আবার এটার সাথে অন্যান্য আয় যোগ দিতে হবে 15,000 টাকা। যদি অন্যান্য ব্যয় থাকতো মাইনাস করতাম, নাই তাহলে এই পর্যন্তই। তাহলে এটা যদি আমি টোটাল ক্যালকুলেশন করি তাহলে আমি পাবো হচ্ছে 50,000 টাকা। তাহলে 50,000 টাকা আমাদের ঘ নাম্বার অপশনে আছে, তাহলে 10-এর ঘ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। 11 নাম্বারটাতে চাওয়া হয়েছে মোট লাভ হওয়া সত্ত্বেও নিট ক্ষতি হওয়ার কারণ কি। মোট লাভের পর যেসব স্টেপগুলো করতে হয় সেটা হচ্ছে মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হয়, আর হচ্ছে তোমার অন্যান্য আয় যোগ দিতে হয়, অন্যান্য ব্যয় বাদ দিতে হয়। তো লাভ হয়েছে তারপরে গিয়ে যে ক্ষতি হয়েছে এটার কারণ কি, তার কারণ হচ্ছে যদি এরপরে পরিচালন ব্যয়টা যদি পরিমাণে বেশি হয় তখনই কিন্তু নিট ক্ষতি হয়ে যাবে। খেয়াল করো মোট লাভের সাথে পরিচালন ক্ষতি কি করতে হয় মাইনাস করতে হয়। এখন মনে করো যে মোট লাভের পরিমাণ আছে 10,000 টাকা আর তোমার পরিচালন ব্যয়ের পরিমাণ আছে 12,000 টাকা, তখন কি হয়ে যাবে 12,000 টাকা, তাহলে হচ্ছে 2,000 টাকা হচ্ছে তোমার ক্ষতি হয়ে যাবে। তো এইভাবে এই উদাহরণটা দ্বারা আমি কী বোঝাতে চাচ্ছি, এটাই বোঝাতে চাচ্ছি যে মোট লাভ যতই আসুক যদি পরিচালন ব্যয়ের পরিমাণ বেশি হয় তাহলে শুধু নিট ক্ষতি হয়, আর যদি এখানে 8,000 টাকা হতো পরিচালন ব্যয় তাহলে কিন্তু আবার লাভ হয়ে যেত। তো যাই হোক, তাহলে এখন অপশনে আমরা খুঁজি পরিচালন খরচ বৃদ্ধি, এই যে গ নাম্বারে আছে, তাহলে 11-র গ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে বলা আছে 12 নম্বরে কোনটি পরিচালন ব্যয়। আচ্ছা, তো পরিচালন ব্যয় আর অপরিচালন ব্যয় দুইটা থাকে। তো অপরিচালন ব্যয় কোনগুলো আমি বারবারই বলে আসছি, অপরিচালন ব্যয় হচ্ছে সকল ধরনের ক্ষতি আর হচ্ছে সুদ, এই দুইটা বাদে যত ব্যয় আছে সবই হচ্ছে পরিচালন ব্যয়। এখন তাহলে সুদ হচ্ছে অপরিচালন, ক্ষতি হচ্ছে অপরিচালন বললাম, উত্তোলন তো ব্যয়ের ক্যাটাগরিতেই পড়ে না, তাহলে বাকি থাকে কি অফিস খরচ, তাহলে এইটাই হচ্ছে পরিচালন ব্যয়। 13 নম্বরটাতে বলা আছে পাওনাদার আর্থিক অবস্থার বিবরণী কোন অংশে থাকবে। আচ্ছা, পাওনাদার হচ্ছে একটা প্রতিষ্ঠানের জন্য দায়। এখন আর্থিক অবস্থার বিবরণীতে দায়কে আবার ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে চলতি দায় আর হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, তাহলে চলতি দায়ের মধ্যে হচ্ছে পাওনাদার পড়ে, তাহলে খ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে 14তে বলা আছে লিনা ট্রেডার্সের হিসাবের বইতে মিনা অ্যান্ড সন্স হিসাবের ডেবিট ব্যালেন্স 500 টাকা দ্বারা লিনা ট্রেডার্সের কি বোঝায়। অর্থাৎ লিনা ট্রেডার্স তার একটা হিসাবের বইয়ে, এটা একটা প্রতিষ্ঠান, তার হিসাবের বইতে মিনা অ্যান্ড সন্স যে হিসাব সেটাকে ডেবিট ব্যালেন্স প্রকাশ করা হয়েছে। যদি ডেবিট ব্যালেন্স প্রকাশ করা হয় সেটা হচ্ছে লিনা ট্রেডার্সের জন্য একটা দায়, তাহলে 14-এর ঘ হবে সঠিক উত্তর। 15 নম্বরে চাওয়া হয়েছে তারল্য অনুপাত নির্ণয়ের সূত্র কোনটা। আচ্ছা, এটা বোঝানোর মতো কিছু নাই, আমাদের বইতে এই যে 10 নম্বর চ্যাপ্টারটা ওটার ভিতরে 4টা সূত্র আছে, এর মধ্যে একটা সূত্র হচ্ছে তারল্য অনুপাত, ওই সূত্রটা মুখস্থ করলেই তোমরা এই অ্যান্সারটা পেরে যাবে। তো সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল চলতি অনুপাত মাইনাস মজুদ পণ্য যোগ অগ্রিম খরচ ডিভাইডেড বাই চলতি দায়। তো এই সূত্রটা কই লেখা আছে, এই ঘ নাম্বারে লেখা আছে, তাহলে 15 নম্বরের উত্তর হবে ঘ নাম্বার। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রত্যেকটা এমসিকিউ সহজ করে বুঝতে পেরেছো, যদিও এই অধ্যায় নিয়ে সবারই অনেক কনফিউশন আছে। তো যদি কোনো কনফিউশন থাকে এই অধ্যায় নিয়ে, মানে এই যে বইয়ের 15টা এমন না, এর বাইরেও যদি কোনো নৈর্ভিত্তিক নিয়ে তোমাদের কনফিউশন থাকে বা বুঝতে না পারো সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। পরবর্তী পর্বে আবার পরবর্তী অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো।